নেচার অফ ইউনুস গভর্নমেন্ট। আমি বলবো যে দুটো ঘটনা। একটা ঘটনা আমাদের ঘটনা যেটা ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং সংবিধান নিয়ে, এবং আপনি সেইখানে আমাদের উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, সাংবাদিক ছিলেন, আইনজীবী ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন। একদম একটা আলোচনা সভা। সেইখানে আপনি যারা সন্ত্রাস করেছে তারা ওই আপনার ওই একটা ধর্মান্ধ দল এবং আরো কিছু গুন্ডাপান্ডা মানে সন্ত্রাসী, তারা এসে মব সন্ত্রাস করে আপনি বাংলাদেশের মধ্যে একটা জায়গাতে রিপোর্টার্স ইউনিটি বা সাংবাদিকদের একটা জায়গাতে, সাংবাদিকদের একটা প্রতিষ্ঠান, সেখানে আপনি বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললে সন্ত্রাসের শিকার হচ্ছে এবং সেই সন্ত্রাসীদের পুলিশ গ্রেপ্তার না করে আমাদেরকে গ্রেপ্তার করে জেলে নিয়ে যাচ্ছে। তাহলে পরে সংবিধান এবং মুক্তিযুদ্ধ এটা কোনোটাই ইউনূস সাহেবের যে সরকার সে সময় নিরাপদ না। আরেকটা হচ্ছে যে আপনার সাম্প্রতিক সময় কিছুদিন আগে আপনার প্রথম আলো এবং ডেইলি স্টার অফিসে যে হামলা হয়েছে, হামলার নানা ধরন থাকে। যে আপনার অফিসে হামলা করেছে, বাইরে থেকে ইটপাটকেল মেরেছে, কয়টা কাঁচ ভেঙে গিয়েছে, কিছু গাড়ি ভাঙচুর করেছে। প্রথম আলো ডেইলি স্টার দেখলে আপনি দেখবেন যে ভেতরে গিয়ে তাদের যে কাগজপত্র, তারপরে আসবাবপত্র সবকিছু বের করে জ্বালিয়ে পুড়িয়ে মানে একদম এই মানে এই পত্রিকা দুটো একদম কালো অঙ্গার হয়ে গিয়েছে। একদম কালো, মানে এই কালোটা আমার কাছে মনে হয় সেই কয়েক হাজার বছর আগের যে অন্ধকার, যেখানে শিক্ষা নাই, যেখানে স্বাস্থ্য নাই, যেখানে আপনার সভ্যতা নাই, যেখানে মানুষের যুক্তি নাই, মানে সেরকম একদল লোক যখন কোনো একটা, কারণ প্রথম আলো ডেইলি স্টার মানে তাদের সম্পর্কে নানা সমালোচনা থাকতে পারে, কিন্তু তারা তো দুটো মানে এমন দুটো পত্রিকা, অনেক মানুষ সেটা পছন্দ করে যে তাদের একটা বস্তুনিষ্ঠতা আছে, তাদের নিজস্ব একটা সাংবাদিকতার মান আছে, তাদের নিজস্ব একটা আদর্শ আছে, মানে তাদের নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি আছে। তো সেইখানে যখন আপনি এইভাবে, এবং তারা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে সিভিল সোসাইটি এবং শিক্ষিত লোকের ভিতরে ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়ে কিন্তু অনেক বিতর্ক ছিল। অনেকে কিন্তু খুব স্থূল ভাষায় আগে বলতেন সুদের কারবারি, কিন্তু মানে অনেকেই কিন্তু 5ই আগস্টের পরে সেটাকে খুব ভালো হিসেবে দেখতেন না, কারণ মনে করতেন যে না, এটা উনাকে বিতর্কিত করার জন্য হচ্ছে। কিন্তু এখন এখন কিন্তু এই প্রথম আলো ডেইলি স্টার তাদের ওখানে হামলার পরে আমরা যেটা দেখলাম যে আপনি একদিকে সন্ত্রাসীরা আক্রমণ করছে, সাংবাদিকদের জীবন বিপন্ন, অন্যদিকে আপনার পুলিশ নেই, সেনাবাহিনী নেই, আপনার নিজের সুরক্ষা নিজেই করতে হচ্ছে। তো ইউনূস সাহেবের সময় যে সরকার, সেই সরকারকে আমি বলবো যে মুক্তিযুদ্ধ বিরোধী, সংবিধান বিরোধী এবং আপনার সভ্যতা, যুক্তি এবং আপনি নারী অধিকার, মানবাধিকার সবকিছুর বিরোধী। কারণ তারা টিকে আছে বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এসছে তারা, এবং তাদের কোনো কিছুতে আপনার বৈধতার কোনো কিছু আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, প্রথম দিকে আপনার বিষয়গুলোকে আমরা আবার আসবো। আমরা ওই 28 তারিখের ঘটনাগুলো একটু জানতে চাই, যেগুলো আমরা জানি না। রমনা থানায় যাওয়ার পরে কি ঘটলো? আমরা আসলে ওই আপনার রিপোর্টার্স ইউনিটে আমরা অনুষ্ঠান শুরু করে 15-20 মিনিট আমি বক্তৃতা করেছি। আরো কয়েকজন দর্শকদের ভিতর থেকে তাদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন। এই সময় মব সন্ত্রাসটা শুরু হওয়ার পরে সাংবাদিকদের তরফ থেকে পুলিশে ফোন করা হলো, এবং আপনার মঞ্জুরুল পান্না ভাই তিনিও ফোন করলেন, এবং পুলিশ এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো 4-5 জন পুলিশ, বাইরে বোধহয় আর পুলিশ ছিল, এবং মব সন্ত্রাসীরা ইচ্ছা মতো মারধর করলেন অনেককে, তারপরে অনেকের কলার ধরলেন, ব্যানার ছিঁড়ে ফেললেন, এবং সবকিছুই তো আপনার ধারণ করা আছে। হ্যাঁ, তারপরে পুলিশ এসে সন্ত্রাসীদের গ্রেপ্তার না করে আমাদেরকে আটক করে নিয়ে গেলেন। রাত 9:30 পর্যন্ত আপনার সিদ্ধান্ত নিতে পারেনি কি করবে। 9:30টার দিকে একটা মামলা দায়ের করা হলো, মিথ্যা মামলা, সন্ত্রাস বিরোধী আইনে। ওই মামলাতে আমাদেরকে 5 জনকে আমাদেরকে নিয়ে গিয়েছিল ডিবি অফিসে। ওই পাশে ছিলেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, আর 10 জনকে আপনার রমনা থানায় রাখা হয়েছিল। এখন ডিবি অফিসে যে আপনার মানে ডিবি অফিসে খুব কষ্ট হয়েছে। মানে আপনার রাত 9:30টায় যখন ডিবি অফিসে আপনার মামলা হওয়ার পরে তারা আমাদের ফোন এবং ওয়ালেট যা কিছু ছিল সেগুলো নিয়ে নিল, সিজ করে নিল। নেওয়ার পরে আপনার ডিবি অফিসের যে গারদ সেখানে ঢুকাই দিল। সেখানে দেখলাম যে বড় একটা কক্ষ, সেখানে আপনার বিছানা টিছানা অল্প কিছু আছে, বালিশ টালিশ কিছু নেই, মশারি নেই, একটা বড় একটা কক্ষ, আর তার সাথে হচ্ছে ছোট ছোট কয়েকটা কামরা।
সবচেয়ে দুঃখজনক যেটা যে আপনার যে কোনো মানুষ রাতে একটু ঘুমাবার জন্য মানে যতটুকু সুযোগ সুবিধা দরকার সেগুলো ওখানে ছিল না। আর বাথরুমটা এত নোংরা যে ওইটার আবার দরজাও নেই। তো এই যে আপনার মিন্টু রোডে ডিবি অফিস যেটা, সেটা কিন্তু মন্ত্রীপাড়ার মাঝখানে এবং তার পাশেই কিন্তু আমাদের নোবেল লরিয়েট এই ইউনূস সাহেব যমুনাতে থাকেন। হ্যাঁ? তো তাদের আশেপাশে এরকম একটা নরকের মতো জায়গা। কারণ আপনি আমাদের মানে এই ডিবি অফিসে তো অনেককেই রাখা হয়েছে। এই যে যারা আপনার বৈষম্য বিরোধী আন্দোলন করলো তাদেরকেও তো এখানে রাখা হয়েছে। তো সরকারে আসার পরে তো আপনারা কত কিছু সংস্কারের কথা বললেন। তো এই আপনার ঘরের পাশে ঘরের পাশে যে ডিবি অফিস এটাকে কি একটু মানে বাসযোগ্য করে রাখা গেল না? কারণ ওই রাতে মানে প্রথমত হচ্ছে 9:30টার সময় হুট করে যখন পুলিশ আমাদেরকে জানালো, কারণ আমাদের সংবিধানের যে 33 অনুচ্ছেদ সেখানে কিন্তু বলা হয়েছে যে আপনার একজন গ্রেপ্তারকৃত ব্যক্তি তিনি যদি তাকে মানে যেকোনো ব্যক্তি তাকে গ্রেপ্তার করার তাকে সাথে 4টা অধিকার দিতে হবে সাংবিধানিক অধিকার। প্রথম হচ্ছে যে that person must be given opportunity to consult a lawyer of his or her own choice, মানে তার পছন্দের একজন আইনজীবীর সাথে তিনি পরামর্শ করবেন। তারপর হচ্ছে দ্বিতীয় হচ্ছে যে তাকে কি কারণে গ্রেপ্তার করা হয়েছে সেটা আপনার যত দ্রুত সম্ভব জানাতে হবে। তারপরে হচ্ছে 24 ঘন্টার বেশি আদালতের অনুমোদন না নিয়ে তাদেরকে আটক রাখা যাবে না এবং 24 ঘন্টার ভিতরে তাদেরকে আদালতে উপস্থিত করতে হবে। 4টা স্পষ্ট। এখন পুলিশ আমাদেরকে কিন্তু এটা জানায় নাই কি কারণে আমাদের আটক করা। হ্যাঁ? আমাদেরকে বলল যে আপনাদের মানে রাত 9:30 পর্যন্ত আমাদের একটা প্রত্যাশা ছিল যে না আমাদেরকে আনা হয়েছে হয়তোবা ডিবি অফিস থেকে ছেড়ে দেবে। কিন্তু মামলা দায়ের করার পরে যখন ঢুকিয়ে দেওয়া হলো আমাদেরকে বলা হয় নাই কি কারণে আমাদেরকে ইয়ে করা হলো। এবং সেখানে আপনার আমাদের ওই সাথে যখন বলা হলো আমাদের পরিবারকে যে আমরা জানাবো যে আমাদের গ্রেপ্তার করা হয়েছে আমাদেরকে সেই সুযোগ দেওয়া হয়। হ্যাঁ? যা কিছু সব ওই আপনার সাংবাদিকদের মাধ্যমে, পত্রিকার মাধ্যমে। এবং ওখানে আপনার যখন ঢুকায় দেওয়া হলো, তখন ধরেন যে আমাদের সাথে ৮০ বছর বয়সের একজন মুক্তিযোদ্ধা ছিলেন গোলাম মোস্তফা। তারপরে প্রায় ৭০ এর বেশি বয়সের আনিসুর রহমান বুলবুল আরেকজন মুক্তিযোদ্ধা এবং এরকম বেশ কিছু লোক ছিল। এবং মানে আমিও প্রায় ৫০ এর 50 প্লাস। এখন আমাদের এই যে যারা আছি, তাদের মধ্যে অনেকেই ধরেন যে কারো কিছু রেগুলারলি কিছু ওষুধ দরকার হয়। মানে এসেনশিয়াল। সেই ওষুধগুলো আমরা কোথায় পাবো? পুলিশের তরফ থেকে বলা হলো 9:30 10টার দিকে যে আপনাদের ওষুধগুলো আনিয়ে দেওয়া হবে। পরে দেখলাম যে কোনো কিছু আনিয়ে দেওয়া হচ্ছে না। ইভেন আমাদের আনিসুর রহমান বুলবুল ভাই তার যে ইনহেলারটাও নিয়ে গেছে। তারপরে তার যখন শ্বাসকষ্ট শুরু হলো রাতের বেলা, তখন তো তিনি মানে একদম চিৎকার চেঁচামেচি শুরু করলেন। আমিও রাত ১টার সময় বললাম যে আমার ওষুধ তো আনিয়ে দিলেন। আমি তো এখন রাতে মানে যে অবস্থাতে ঘুমানোর মানে যে ওদের যে থাকার জায়গা সেটা তো খুব কি বলে যে একটা ফ্যান নাই। একটা ফ্যান নাই, কত বড় একটা কক্ষ, কতগুলো মানুষ, তারপর বাথরুমের এই অবস্থা। তো আবার ওদিকে ওষুধও দিচ্ছেন না। তাহলে পরে তো একটাকে মানুষকে তো আপনি বিচারের আগেই তাকে শাস্তি দিয়ে দিচ্ছেন। হ্যাঁ? তারপরে পরের দিন আদালতের মাধ্যমে আমাদেরকে পাঠিয়ে দেওয়া হলো অ্যা এ আপনার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার যেটা সেখানে। আদালতে আপনার হাতে যখন সংবিধান আমরা দেখলাম, সেই যে হাত উঁচিয়ে আপনি আপনার অধিকারের কথা বলছিলেন, এই বিষয়টা কিভাবে আপনার ভেতরে আসলো তখন? কি সাহস আমি পেলেন? ধরেন যে আমার মধ্যে যেটা ইয়েতে ছিল আমি অ্যা অ্যা যেটা বলেছি যে আপনার ২৭ আগস্ট রাতে যখন পান্না ভাই ফোন করে, তখন আমি ওই যে যেটা বললাম যে ইউনূস সাহেবের তো কর্মকাণ্ডের মাধ্যমে এটা স্পষ্ট হলো যে তিনি আসলে রাজাকারদের প্রতিনিধি হিসেবে আমি আরেকটা অনুষ্ঠানে বলেছি যে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি বলেছি রাজাকার ইনকারনেট, মানে রাজাকারদের অবতার। কারণ আপনি দেখবেন যে ১৯৭১ সালের পরে মানে ১৯৭১ সালে যারা বাংলাদেশের বিরুদ্ধে অ্যা সশস্ত্র মানে সহিংসতা করেছে। মানে বাংলাদেশ যেন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে না পারে। সেজন্য তারা শুধুমাত্র আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কেউ যদি মনে করেন যে পাকিস্তানটা থাকাটা উচিত ছিল। কারণ পাকিস্তান ভেঙে গেলে পাকিস্তান রাষ্ট্রটা মানে পাকিস্তান ভেঙে যদি বাংলাদেশ হয় তাহলে পাকিস্তান রাষ্ট্রটা আপনার দুর্বল হয়ে যাবে। রাজনৈতিকভাবে কেউ সেটা মনে করতেই পারে। সেটাকে আমি মানে ব্যক্তিগতভাবে আমি সেটাকে দোষের কিছু দেখি না। কিন্তু আপনার ২৫শে মার্চে যখন জেনোসাইড শুরু, তারপরে তো আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি বাংলাদেশের পক্ষে থাকবেন কিনা। এবং আপনি যখন মানে বাংলাদেশ রাষ্ট্র হয়ে গেল,
বাংলাদেশ রাষ্ট্র যখন মুক্তিযুদ্ধ মানে মুক্তিযোদ্ধারা মুক্তিবাহিনী গঠন করলো, প্রথম সরকার গঠিত হয়ে গেল, সেসব তখন তো আর আপনার মানে আপনি যদি বাংলাদেশের পক্ষে থাকেন, বাংলাদেশের পক্ষে থাকবেন, আপনি যদি পাকিস্তানের পক্ষে থাকেন, পাকিস্তানের পক্ষে থাকবেন। তো এই যে বাংলাদেশের বিরুদ্ধে যারা ছিল, যারা বাংলাদেশকে মেনে নিতে পারে, এই তাদের পক্ষ থেকে ১৯৭১ সালের পরে তো তারা নিষিদ্ধ ছিল। তারপরে তারা নানাভাবে নানা রকম রাজনীতি করেছে এবং তাদের সবকিছু কিন্তু এখন আপনার বিতর্কিত হয়েছে। কখনো তারা বিএনপির ঘাড়ে চেপেছে, কখনো তারা গুপ্ত রাজনীতি করেছে, কখনো তারা মিডল ইস্টের মানে ওই পেট্রো ডলার নিয়ে তারা নানা রকম কর্মকাণ্ড করেছে। তো এরা কিন্তু নানাভাবে বাংলাদেশে নিগৃহীত ছিল এবং নিগৃহীত হওয়া খুব স্বাভাবিক। আপনি যে দেশটা মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গঠিত হলো, আপনি সেই মুক্তিযুদ্ধের বিরোধিতা করলেন, দেশের বিরোধিতা করলেন এবং সেখান থেকে আপনি সরলেন না। বাংলাদেশ হওয়ার পরেও আপনার যে অবস্থান, বাংলাদেশ বিরোধী অবস্থান থেকে আপনি সরলেন না। তাহলে পরে তো আপনার মানে জনসমর্থন পাওয়ার কোনো কারণ নেই। আপনি যে জনসমর্থনটা হয়েছে সেটা হচ্ছে মগজ ধুলাইয়ের মাধ্যমে। হ্যাঁ? এবং তারা ওই সেটা করেছে এখন এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা দেখলাম যে তিনি ওই মুক্তিযুদ্ধ বিরোধীদের পক্ষে অবস্থান নিচ্ছেন। মানে সেইটা খুব মর্মান্তিক। তো আমার কাছে মনে হয়েছিল এরকম একটা অনুষ্ঠানে যদি যাই কিছু সমস্যা হতে পারে। কিছু সমস্যা হতে পারে। তো আমি চিন্তা করেছি যে হয়তোবা গোয়েন্দা সংস্থার লোকজন এসে বলবে যে আপনাদের এই অনুষ্ঠান নিয়ে সমস্যা হতে পারে, অনুষ্ঠানটা বন্ধ করে দেন। তো আমি ওইটুক ভেবেছি। কিন্তু আপনার সাংবাদিকদের মানে প্রেস ক্লাবে কিংবা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীরা এসে এরকম সন্ত্রাস করবে। তারপরে আপনার আমাদের মতো যারা অধ্যাপক, তারপর সাংবাদিক, সাবেক সচিব, মুক্তিযোদ্ধা এদেরকে আপনার ওইভাবে অ্যা ডিবিতে নিয়ে যাবে, তারপরে আদালতে উপস্থিত করে আমাদেরকে জেলখানায় প্রেরণ করবে। এইটা আমার মাথায় কখনো মানে সেইজন্য আমার কাছে মনে হচ্ছে এটা একটা নজিরবিহীন ঘটনা। এবং এইটা দিয়ে আমরা ইউনূস সরকারের যে চরিত্র মানে অ্যা how do you assess the nature of the অ্যা interim government led by ডক্টর মোহাম্মদ ইউনূস সেই জিনিসটা স্পষ্ট হবে। মানে কিছু, কিছু ঘটনা দিয়ে আপনি খুব স্পষ্টভাবে তার মানে এই সরকারের চরিত্রটা আপনি আপনি সেটাকে ক্যারেক্টারাইজ করতে পারবেন। আর আপনি যে কথাটা বলেছেন যে পরদিন আমাদের আদালতে যখন নেয়া হলো তখন ধরেন ওই মানে কি এক দেশে আমরা বাস করছি। যে ঠিক আছে মিথ্যা মামলা হয়েছে আমাদেরকে নিক আদালতে। কিন্তু আমাদেরকে হেলমেট পড়তে হবে। আমাদেরকে বুলেট প্রুফ জ্যাকেট পড়তে হবে এবং ওই গরমের ভিতরে আপনার একটা হেলমেট এবং বুলেট প্রুফ জ্যাকেট পড়লে একদম দমবন্ধ অবস্থা হয়ে যায়। হ্যাঁ? আপনি ধরেন যে যারা প্রফেশনাল ক্রিমিনাল, হার্ডেন্ড ক্রিমিনাল তাদেরকে আপনার ওগুলো পড়ায় নিরাপত্তার কারণ। কিন্তু আমাদেরকে যখন এই মানে অধ্যাপক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, হ্যাঁ? এদেরকে যখন এইভাবে আপনি গোলাম মোস্তফা সাহেব পুরো সাদা পাজামা পাঞ্জাবি পরা ছিলেন। আনিসুর রহমান বুলবুল পুরো সাদা পাজামা পাঞ্জাবি পরা ছিলেন এবং গোলাম মোস্তফাকে দেখলে তো একজন মানে পীর আউলিয়ার মতো মনে হয়। তাকে আপনার ওই আপনি দেখেন অধ্যাপক আবুল বারকার, বিচারপতি খায়রুল হক তাদেরকে আপনার ওই হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট, হাতে হাত করা সব দিয়ে দিয়েছে। তারপরে আদালতে নিয়ে গেল। তো মোটামুটি যখন গ্রেপ্তার করা হলো তখন বুঝতে পেরেছি যে এরা কোনোভাবেই আমাদেরকে ছাড়বে না, আমাদেরকে হয়রানি করবে, আমাদেরকে শাস্তি দেবে। এইভাবে শাস্তি দেবে আরকি যে মিথ্যা মামলায় অ্যারেস্ট করে আমাদেরকে কারাগারে পাঠাবে। তারপরে আমি যখন হিয়ারিংটা হলো আপনার নিম্ন আদালতে হিয়ারিং করার পরে আমি নিজেও সাবমিশন দিয়েছিলাম যে আমাদের যে বিচারক আমার ছাত্র কিংবা ছাত্র সমতুল্য কিংবা ছাত্রী সমতুল্য একজন গিয়েছিল একজন মহিলা বিচারক আমার ছাত্রী সমতুল্য। হ্যাঁ? কারণ তা আমি বললাম যে দেখেন মাননীয় আদালত এই যে ৩৩ অনুচ্ছেদের ৪ টা অধিকারের কথা বলা হয়েছে তার ভিতরে ২ টা অধিকার আমাদেরকে দেয়া হয়। কি কারণে আমাদের গ্রেফতার করা হলো সেটা পুলিশ আমাদেরকে জানায়। আর নাম্বার 2 হচ্ছে যে আমাদেরকে কোনো আইনজীবীর সাথে পরামর্শ করতে দেওয়া হয়। সুতরাং আমি বললাম যে এখনই আপনি মামলাটা খারিজ করে আমাদেরকে মুক্তি দিয়ে দেন। তো এটা তো ধরেন লতিফ সিদ্দিকী যে কথাটা বললেন খুব ক্লাসিক যে আমি এই আদালতের কাছে জামিন প্রার্থনা করব না। কারণ আমি জানি এই আদালতের হাত পা বাঁধা। তারা কি করবে আমি তাদের কাছে জামিন পিটিশন করবই। তো সেইটাই হলো। তারপরে যখন হিয়ারিংটা শেষ হয়ে গেল, তারপরে আমরা যখন বেরিয়ে আমাদেরকে কারাগারে পাঠাবে, তখন দেখলাম যে পান্না ভাইয়ের হাতে হাত করা। হ্যাঁ? আমরা যখন ইয়েতে ডিবি অফিস থেকে আসি, হাত করাটা আমাদেরকে দেয়। আমি, লতিফ সিদ্দিকী, পান্না ভাই আর ৩ জন মুক্তিযোদ্ধা। ৫ জনকে হাত করা দেয় নাই, বাকি সবাইকে হাত করা দিয়েছে। তো আমি পরে দেখলাম যে আপনার আদালত থেকে নামার পরে পান্না ভাইয়ের হাতে হাত করা
এবং পান্না ভাই তখন হাত কড়াটা উঠিয়ে তিনি বললেন যে আপনারা দেখেন যে ইউনূস সাহেব যে ভিন্ন মতের স্বাধীনতার কথা বলে এসেছিলেন, তিনি মানুষের সাংবাদিকদের গণমাধ্যমের স্বাধীনতার কথা বলেছিলেন, মানবাধিকারের কথা বলেছিলেন। তো আপনার ইউনূসের সরকারের সময় আপনি দেখেন সাংবাদিকতার কি অবস্থা। উনার সেই শেকল মানে হাত মানে ২ হাতে যে আপনার হাত করা সেটার মাধ্যমে তিনি প্রতীকী একটা অর্থ তৈরি করলেন যে ইউনূস সাহেবের সময়ে সাংবাদিকতা এবং বিভিন্নভাবে ধরেন যে অনেকেই তো এই ভয়ের কারণে সেলফ সেন্সরশিপ হয়ে গেছে, যে অনেকেই নিজে থেকেই কথা বলছে না। আর যারা কথা বলছে তারা মোটামুটি নিশ্চিত যে তাদের উপর মব হতে পারে কিংবা তাদেরকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে জেলে পাঠাতে পারে। সেই ভয় নিয়েই সবাই আপনার কাজ করছে দেশে বিদেশে। বিদেশে তো আর আপনার ওই আপনি ভয় নাই। যে সাবমিশন দিলেন কোর্টে, কোর্ট কিছু বলেছিল তখন? না, কোর্ট আসলে আমার কাছে একটা সময় মনে হয়েছিল যে কোর্ট খুব নার্ভাস। মানে ধরেন কত আমার যতটুকু মনে পড়ে ওই আদালতের বিচারক ৩৫, ৩০, ৩২, ৩৫ বছরের একজন নারী। হ্যাঁ? আমাদের কোন ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে উনি বিচারক হয়েছেন। সম্ভবত আমার যতটুকু মনে হয় যে তো আমার সরাসরি ছাত্রী কিংবা আপনার ধরেন যে ছাত্রী সমতুল্য। তো এখানে তো আর ছাত্র-ছাত্রীর কিছু নাই। কারণ এখানে আদালত তো আদালত। আমাকে মিথ্যা মামলা দেয়া হোক আর সত্যি মামলা দেয়া হোক, আমি তো ওখানে আসামি। তো তারপরেও একজন অধ্যাপক হিসেবে আমি বলেছিলাম যে আইনের একজন অধ্যাপক হিসেবে তো আমি সংবিধান জানি, আইন কানুন জানি। তো কোনটা মানে কি অপরাধে আমাদেরকে যে মানে একটা অনুষ্ঠান থেকে এইভাবে গ্রেপ্তার করলো সেটা এরকম না যে আপনার একটা বোমা বিস্ফোরণ করেছে, কেউ গ্রেনেড মেরেছে, রাতের আধারে কোনো অপরাধ হয়েছে, সেটাকে কে করেছে সেটা বের করার জন্য আপনি তদন্ত করতে পারেন। কিন্তু আমাদের যে অনুষ্ঠান হয়েছে সেখানে ডজন ডজন ক্যামেরা ছিল। ওখানে প্রথমে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ঘটনা আপনার ওই রেকর্ডে। সুতরাং আপনি তো দেখতেই পাচ্ছেন যে এখানে কোনো সন্ত্রাসের ঘটনা ঘটেনি। এখানে বরং সন্ত্রাসের শিকার হয়েছি আমরা। হ্যাঁ, আমরা সন্ত্রাসের শিকার হয়েছি। আমাদেরকে উল্টো মানে সন্ত্রাসীদের গ্রেপ্তার না করে আমাদেরকে গ্রেপ্তার করে এই যে আপনার বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে তারপরে হেলমেট পরিয়ে এই মামলায় হার্ডেন্ড তো বলা ক্রিমিনাল। হয়েছে আপনারা সরকার উৎখাতের ষড়যন্ত্র করতে সেখানে গিয়েছিলেন। না সেইটা ওই ওই সময় ওই সময় হিয়ারিং এ আসেন। ওই সময় হিয়ারিং এ এসছে যে আপনার যারা প্রসিকিউশন ছিল তারা বলেছে যে এই ঘটনা এবং তারা মূলত সাবমিশন যেটা দিয়েছে আইনের কিছু ছিল না। আমি খুব শকড হয়েছি যে ওইখানে যে আইনজীবী ছিল মানে আইনজীবীও আইন টাইন কিছু জানে বলে আমার মনে হয় না। সে শুধু বলেছে যে গত ১৫ বছর কি হয়েছে, ফ্যাসিবাদরা কি করেছে, এরা হচ্ছে ফ্যাসিবাদের দোষর, এরা হচ্ছে ফ্যাসিবাদকে পুনর্বাসন করার জন্য। সে যদি ল পয়েন্টে আর্গুমেন্টটা করতো যে মানে এরা কি কি কাজ করেছে সেটা সন্ত্রাস বিরোধী আইনে আসে কিনা, সেই আর্গুমেন্টের কোনো কিছু আমি শুনলাম না। একদম সস্তা পলিটিক্যাল রেটরিক। এবং বিচারক আপনার দেখলাম যে তার ওই ২ লাইনের কি লেখা ছিল যে আপনার আবেদন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণের আদেশ দেয়া। হ্যাঁ? মানে সে প্রসিকিউশনও শুনলো, আমারটাও শুনলো। তারপরে আপনার যারা আমাদের পক্ষে আইনজীবী ছিল তাদেরটাও শুনলো। শুনে ওই মানে আসলে এটা আমি কাকে এই দোষ যে দেব? আপনার আপনার ব্যাপারে বিচারক। হ্যাঁ, আইনজীবীর কথা বললেন, বিচারকের কথা বললেন। এই সমস্ত আয়োজন তো আপনার একজন সহকর্মীর করা। আপনার একজন সহকর্মী আসিফ নজরুলের আদালত সেটা। না আমি আসলে যেভাবে দেখি মানে আমি আমি বলব যে ইউনূস সরকারের কথাই বলব। কারণ এটা আসলে আমাদের অনুষ্ঠানটা এবং আমাদেরকে মিথ্যা মামলা দেওয়া, আমাদেরকে ইয়ে করা এটা একজনের সিদ্ধান্ত না। এটা পুরো সরকারের সিদ্ধান্ত। কারণ তারা তো আমাদেরকে আমরা ১২:৩০ পৌনে ১টার দিকে আমাদেরকে ডিবি অফিসে নিয়ে গেছে। এবং সেখানে আমরা বসেছিলাম রাত ৯:৩০ পর্যন্ত। ততক্ষণ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিতে পারেনি যে আমাদেরকে আটক রাখবে, ছেড়ে দিবে নাকি মামলা করবে, কি করবে তারা সিদ্ধান্ত নিতে পারে। তো সেই জন্য মনে হলো যে এটা আসলে মানে সরকারের সর্বোচ্চ পর্যায়ে গিয়ে এবং ইউনূস সাহেব তো মানে তার 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 তো একটা কোর টিম আছে। হ্যাঁ, তার কোর টিম যে ১৭ জনকে বিদেশি নাগরিক, দ্বৈত নাগরিক তাদেরকে আনিয়েছে। আবার আপনি প্রথম আলো ডেইলি স্টারের ঘটনার পরে দেখলেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে একজন সহকারী ছিলেন, হ্যাঁ, সাবেক আইজিপি খুদা বক্স তাকে পদত্যাগ করতে হতো। এখন কোর টিমের সিদ্ধান্ত, হ্যাঁ, এবং আপনি যার কথা বলছেন
দায় তো অবশ্যই আছে, কারণ আপনি সরকার যখন চালাবেন এরকম একটা ঘটনা প্রকাশ্য দিবালোকে হচ্ছে, মানে পুরোপুরি একটা অন্যায়, তখন দায়িত্ব আপনাকে নিতেই হবে। হ্যাঁ, আমি সবচেয়ে মানে কষ্ট যেটা আমার কাছে, যে আমার ব্যক্তিগত সামষ্টিক সবচেয়ে বড় জিনিস হচ্ছে মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের সংবিধান, এইটা তো অনেক বড় একটা আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি। সুতরাং মুক্তিযুদ্ধ, সংবিধান, বঙ্গবন্ধু, এগুলো এগুলো নিয়ে যদি কেউ বিতর্ক তৈরি করার চেষ্টা করে, আপনি সমালোচনা করতে পারেন, আপনি গবেষণা করতে পারেন, আপনি নানা রকম সমালোচনা করতে পারেন, গঠনমূলক সমালোচনা করতে পারেন, কিন্তু আপনি যখন মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, তারপর সংবিধান, এগুলোকে নিয়ে অহেতুক বিতর্ক তৈরি করতে চান, তখন সেইটাকে তো আমি খুব ভালো হিসেবে গ্রহণ করতে পারি না। বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের মুক্তিযুদ্ধ যে বিপদে পড়েছে, এবং এই সরকার এবং তার 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 আন্তর্জাতিক যে ইন্টারন্যাশনাল প্লেয়ার, ন্যাশনাল প্লেয়ার, তারা যেভাবে পরিকল্পনা করেছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, সংবিধান, তারপরে বঙ্গবন্ধু সবকিছু তারা নির্মূল করে দেয়। হ্যাঁ, আমার কাছে মনে হলো যে একটা বার্তা বোধহয় দেয়া দরকার, যে এই ৩০ লক্ষ শহীদের বিনিময়ে যে সংবিধান, এবং আপনার ৫ লক্ষ মা বোনের যে সম্ভ্রম, তার বিনিময়ে যে আপনার সংবিধান, এবং কত কত মানুষের কত আত্মত্যাগ, সেই যে আপনার তার বিনিময়ে আমরা যে সংবিধান পেয়েছি, সেটাকে আপনার মানে কবর দিয়ে দেওয়ার যে প্রচেষ্টা তারা শুরু করেছেন, সেটা কোনোভাবেই এটা মানে সম্ভব হবে না। এবং আল্লাহ পাকই আমাদের, মানে বিষয়টা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয় যে আপনি ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাসটা যদি দেখেন, আপনি দেখবেন যে এইখানে সবাই ইয়ে করেছে, মানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যারা মুসলমান তারা নামাজ পড়ে তারা আল্লাহর কাছে দোয়া করেছেন, তারা সংগ্রাম করেছেন। যারা হিন্দু তারা তাদের মতো করে করেছেন। এটার অসাম্প্রদায়িক চরিত্র আছে। এবং একই সাথে মানে এই জায়গাটা আমরা অনেক কনফিউজ করে ফেলি। এই জায়গাটা আমরা কনফিউজ করে ফেলি যে অনেকেই এটাকে, মানে বিশেষ করে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, মানে মুক্তিযুদ্ধকে একটা ধর্মবিরোধী একটা বিষয় হিসেবে তারা চিত্রিত করতে চায়। কিন্তু মানে এই যে মুক্তিযুদ্ধের পেছনে যে প্রত্যেকটা মানে একটা অসাম্প্রদায়িক বিষয় যেমন ছিল, আবার একই সাথে এটার সাথে যে যার ধর্ম, সেটা ধর্ম অনুযায়ী তারা কিন্তু মানে তার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন যে এই যে পাকিস্তান বাহিনী যে অন্যায় করেছে, তাদের সহযোগীরা যে অন্যায় করেছে, সেই অন্যায়ের যেন প্রতিকার হয়, এবং তারা যে আত্মত্যাগ করেছেন, সেই আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ রাষ্ট্রটা যেন প্রতিষ্ঠিত। সুতরাং এই মুক্তিযুদ্ধটা হয়েছে আপনার একটা অনেক বড় একটা মহান কাজ, এবং সেই মহান যে মানে গ্রেট একটা অ্যাচিভমেন্ট, সেটা কিন্তু মানে সবার আত্মত্যাগের বিনিময়ে এসছে। সেই জন্য আমার কাছে মনে হয় যে মহান আল্লাহ পাক, মানে যার যার সৃষ্টিকর্তা, সেই সেই মহান সৃষ্টিকর্তার কাজটা তো তরফ এখন থেকে কারাগারে। আমরা কারাগারের দিকে যাই। কারাগারে ঢোকার পরে কি অভিজ্ঞতাগুলা? আমার কাছে, মানে কারাগারে ঢোকার পরে আমার কাছে যেটা মনে হলো যে আমি নিজে তো ধরেন আইনের অধ্যাপক, সংবিধান আমি নিজে পড়াই, মানে সংবিধান, তারপরে ক্রিমিনাল ল, ক্রিমিনোলজি, হিউম্যান রাইটস, এই সমস্ত বিষয়গুলো আমি পড়ি, পড়াই, গবেষণা করি। তো এটা আমার অজানা কিছু না যে পুলিশ, ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের, মানে একটা দেশে একটা ক্রিমিনাল জাস্টিস সিস্টেম থাকে, যেটার উদ্দেশ্য হচ্ছে যে মানে অবজেক্টিভ অফ ক্রিমিনাল জাস্টিস সিস্টেম ইজ টু এনশিওর দি পানিশমেন্ট অফ দ্য পারপেট্রেটরস অফ এনি কান্ট্রি। যে কোনো দেশে যদি আপনার জঙ্গি থাকে, সন্ত্রাসী থাকে, অপরাধী থাকে, তাদেরকে শাস্তি দিয়ে আপনার দেশের ভিতরে যে শান্তি শৃঙ্খলা সেটা বজায় রাখার জন্য হচ্ছে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম। এখন এই ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের 4টা কম্পোনেন্ট থাকে। একটা হচ্ছে পুলিশ, একটা হচ্ছে ক্রিমিনাল কোর্ট, একটা হচ্ছে যে আপনার প্রসিকিউশন, আর একটা হচ্ছে প্রিজন। হ্যাঁ, তো প্রিজনটা আমাদের এখানে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটা পুরোটাই ওই ব্রিটিশ আমলে যেটা করা হয়েছে সেটাই কিন্তু এখনো বিদ্যমান। এবং আপনার জেলখানার কথা যখন আমরা বলি, এটা হচ্ছে যে আপনার মানে মার্জিনালাইজড অফ দ্য মার্জিনালাইজড, মানে প্রান্তিকেরও প্রান্তিক। মানে আপনি দেখবেন যে বাংলাদেশের ভেতরে যে আপনি যদি বলেন যে শিক্ষা, তারপরে স্বাস্থ্য, তারপরে যোগাযোগ ব্যবস্থা, অনেক কিছুর অনেক উন্নতি হয়েছে, কিন্তু জেলখানাটা কিন্তু ওই আপনার তার যে অবকাঠামো, তার যে সুযোগ সুবিধা, তার যে চিকিৎসা, তার যে খাবার দাবার ব্যবস্থা, সেইটা কিন্তু খুব বেশি বদলায়। শুধুমাত্র গত সরকারের সময় আপনার 2টো নতুন কারাগার হয়েছে। আপনার ঢাকা, পুরান ঢাকাতে যে সেন্ট্রাল জেলটা ছিল, মানে কেন্দ্রীয় কারাগার, ওইটা কেরানীগঞ্জে নতুন করে করা হয়েছে অনেক জায়গার উপরে। আপনার আগে যেটা ছোট ছিল সেটা বড় হয়েছে, কিন্তু আমার কাছে ভিতরে যে সুযোগ সুবিধা সেটাকে খুব বেশি মানে
সন্তোষজনক মনে হয়। আর কারাগার বিষয়ে আমার যেটা মনে হয় যে আপনার আমাদের এখানে কারাগার বললেই আমরা মনে করি যে খুব খারাপ একটা জায়গা, সেখানে আসলেই খারাপ জায়গা। এবং আপনার আমাদের কারাগার সংক্রান্ত কিংবা আমাদের ক্রিমিনাল জাস্টিস সংক্রান্ত যে সমস্ত বিষয়, সেটা সম্পর্কে মানুষের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি কিন্তু পরিবর্তন হয় না। আমি কেন এ কথা বলছি, যে যেহেতু আমি ক্রিমিনোলজি পড়াই, ধরেন সপ্তদশ অষ্টদশ শতাব্দীতে মানে 1767-68 কিংবা ওই সময় থেকে সিজার বেকারিয়া, তারপরে ইটালির আপনার ইটালি, ব্রিটেন, ফ্রান্স বিভিন্ন পণ্ডিত লেখক তারা কিন্তু খেয়াল করেছিলেন যে তাদের ওখানে কিভাবে শাস্তি দেওয়া হয়, এবং তখন কিন্তু কঠিন সব শাস্তি দেওয়া হতো। এবং কারাগারে যাদেরকে রাখা হতো তাদেরকে খাবার দেওয়া হতো না, তাদেরকে আপনার যোগাযোগের সুযোগ দেওয়া হতো না, তাদেরকে আপনার চিকিৎসা করা হতো না, এবং এত খারাপ অবস্থা। ওইটা দেখে কিন্তু তারা মানে অনেক লেখালেখি করেছেন যে কারাদণ্ড কিরকম হবে, কারা ব্যবস্থা কিরকম হবে, শাস্তি কিরকম হবে। এবং আজকে আপনি সারা পৃথিবীতে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম মানে একটা দেশের ফৌজদারি ন্যায় বিচার ব্যবস্থা কিরকম হবে, তার পুলিশ কিরকম হবে, তার কারা ব্যবস্থা কিরকম হবে, তার ফৌজদারি আদালত কিরকম হবে, সেটা কিন্তু অনেক বিবর্তিত হয়েছে। এখন কিন্তু একটা সময় আমাদের এখানে পেনাল কোড যেটা হয়েছে 1860, তখন ফিলোসফি ছিল যে অপরাধের যে সমস্যা, এই সমস্যাটা সমাধান করতে হবে শাস্তি দিয়ে। এখন কিন্তু সেই জায়গায় পৃথিবী নেই। এখন কিন্তু যে আপনার একটা জায়গায় যে পেনোলজি ছিল, পানিশমেন্ট ছিল, দ্যাট হ্যাজ বিন শিফটেড ফ্রম পেনোলজি টু কারেকশন। মানে সারা পৃথিবীতে এখন দেখবেন সভ্য গণতান্ত্রিক দেশে যদি কেউ অপরাধ করে তাহলে তাকে প্রথমে হচ্ছে সংশোধনের সুযোগ দেওয়া হয়। কিন্তু আমাদের এখানে মানে আপনি সত্য মিথ্যা যাই করেন, আপনাকে গ্রেপ্তার করা হলে ওই কারাগারে নিয়ে আপনাকে আটক করা হবে। এবং কারাগারের ভেতরে যেটা হচ্ছে যে আপনি মানে একটা কারাগারের ভেতরে যখন কারাবন্দী, তার যে থাকার ব্যবস্থা, তার যে খাওয়ার ব্যবস্থা, তার যে যোগাযোগ, তার যে চিকিৎসা, সেটা যদি আপনি তাকে মানে প্রোভাইড না করেন, তাহলে পরে কিন্তু পরিস্থিতি খুব নটোরিয়াস হয়ে যায়। হ্যাঁ, তো আমাদের এখানে আসলে এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়। আমরা এখনো মনে করি এই আমাদের যে আপনার কারাগার ব্যবস্থা যে আরো ভালো হওয়া উচিত, এটা কিন্তু আমরা এখনো আমাদের দৃষ্টিভঙ্গির মধ্যে আসেনি। তারপরে আমাদের যে দণ্ড ব্যবস্থা, বন্দী তো অনেক বন্দীর সাথেও তো আপনার সেখানে কথা হয়েছে, ওদের স্টোরি গুলা টাচ করতো আপনাকে, তাই তো? মানে ধরেন আমি আমাকে ডিভিশন দিয়েছিল, কিন্তু ডিভিশন দেওয়ার পরেও আপনাকে কয়দিন পর ডিভিশন দেন? জি সাথে সাথে কি ডিভিশন দেওয়া হয় না কয়েকদিন পর? না, ওর সাথে সাথেই ওরা ইয়ে করে। আমাদের ওই মামলাটা নিয়ে অনেক ইয়ে হয়েছে, তো আপনার পত্র-পত্রিকায় এসছে, ইউটিউবে প্রচার হয়েছে, তারপরে সরকারি সর্বোচ্চ পর্যায়ে তারা সিদ্ধান্ত নিয়েছে, যার প্রেক্ষিতে এটা আগে থেকেই আপনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হলে ডিভিশন পেয়েছেন, পান না? সাংবাদিক বলে সে তো পায় নাই সেটা। এখন আপনি ওই আইনটা সংশোধন করেন নাই, কারণ আপনার যে মানে এইখানে মানে এই ডিভিশন নিয়ে কথা বললেও তো আর এক আলোচনা চলে আসবে। হ্যাঁ, যাই হোক, ওই আপনার ডিভিশন পাওয়ার পরেও আপনার আমি যেখানে ছিলাম সেখানে গিয়ে আমি মানে যেটা দেখলাম আর কি, যে আপনার ওখানকার যে মানে থাকার ব্যবস্থা মোটামুটি, কারণ একটা রুমে ৩ জনকে রাখছে তারা। হ্যাঁ, একটা রুমে ৩ জনকে রাখছে। আমি ১ নম্বর রুমে ছিলাম। আমি গিয়ে দেখলাম অধ্যাপক ডক্টর কালিমুল্লাহ, নাজমুল হাসান কালিমুল্লাহ স্যার। তারপরে কয়েকদিন পরে আনা হলো সাবেক সিনিয়র সচিব আবু আলম শহীদ খান। তারপরে আনা হলো সাবেক পরিকল্পনা সচিব ভুইয়া শফিক। আপনার ওখানে যেটা মানে আমাদের ভবনটার নাম হচ্ছে চম্পাকলি। তো চারতলা ভবন, প্রত্যেকটা তলায় 4টা করে আপনার রুম, প্রত্যেকটা রুমে 3 জন করে। তো 3 জন করে রাখছে। তো আপনার ধরেন আমি, তৌফিক আলাই চৌধুরী আর নাইবুর রহমান দুর্জয়, আমরা 9 নম্বর রুমে ছিলাম অনেকদিন। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে 3 জনকে একটা রুমে রাখাটা বোধহয় ঠিক না, প্রাইভেসির যে বিষয়টা,
তিনজন তো মানে একসাথে ডিভিশন কথাও বলতে পারে না, দুইজন কথা বলে একজন শুনতে হবে। হ্যাঁ, এখন আপনার আমরা তিনজনকে যে রুমে রেখেছে সেটা যথেষ্ট প্রশস্ত না। আর যেটা মুশকিল ছিল যে আপনার টয়লেটটা, আমি কোনো জায়গায় যদি থাকি তাহলে পরে আমার সবচেয়ে যেটা, যে আমি যে আমার রাজপ্রাসাদে থাকতে হবে, খুব ভালো মানে ওয়েল ফার্নিশড একটা জায়গায় থাকতে হবে সেটা না। ধরেন টিনের ঘরে হোক কিংবা একটা মানে খুব আলিশান ঘর হতে হবে সেটা না। আমাকে যে কোনো ঘর দেন, তার ভেতরে টয়লেটটা নিট অ্যান্ড ক্লিন হতে হবে, পাকঘরটা নিট অ্যান্ড ক্লিন হতে হবে। এখন টয়লেটটা এত অপরিষ্কার, আমি যখন ওই আবেদন করলাম যে একটু হারপিক কিংবা আপনি স্যাভলন এগুলো নিয়ে আমি নিজে পরিষ্কার করে থাকি, সেটাও আমি পাই। হ্যাঁ, আর খাবার দাবার আমি বলবো যে যে খাবার দাবার দিচ্ছে সেটা খুব মানসম্পন্ন না। আর সবচেয়ে মুশকিল যেটা হচ্ছে আপনার আহ, একটা হচ্ছে চিকিৎসা। মানে ওখানে আপনার অনেককেই আপনার মিথ্যা মামলায় যাদেরকে নেওয়া হয়েছে, আহ, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক, তারপরে আপনার সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক এলাহি চৌধুরী, সাবেক আপনার সাংস্কৃতিক সংস্কৃতি বিষয়ক আহ, মন্ত্রণালয়ের যে মন্ত্রী আসাদুজ্জামান নূর, তারপরে শাহরিয়ার কবির, তারপরে আপনার অধ্যাপক আবুল বারকাত, এদের বয়স 70-80 এবং এদের প্রত্যেকেরই কিন্তু আপনার বার্ধক্যজনিত নানা সমস্যা আছে। একটা হচ্ছে যে তাদের পুষ্টি মানসম্পন্ন খাবার দরকার, সেই খাবারটা তারা পাচ্ছেন। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে ওখানে যে তাদের চিকিৎসা, কারণ আপনি জানেন যে নুরুল মজিদ হুমায়ুন উনি কিন্তু চিকিৎসা না দেওয়ার কারণেই মারা গিয়েছেন। উনার যে ডেঙ্গু হয়েছিল, ডেঙ্গুটা হওয়ার পরে তাকে পিজিতে নেওয়া হয়, ফুল রিকভার করেননি। নিয়ে আসার মানে তাকে কারাগারে নিয়ে আসার পরে আবার তার শরীর ফুলে গিয়েছিল এবং তিনি ওই ফোলা শরীর নিয়ে তিনি মানে খোঁড়াতে খোঁড়াতে হাঁটছেন, কিন্তু তাকে একটা হুইল চেয়ারের ব্যবস্থাও করা হয়। হ্যাঁ, তারপরে তার স্পেশালাইজ ট্রিটমেন্টের জন্য তার যে আইসিইউ দরকার সেটাও তারা ব্যবস্থা করতে পারেন। এবং ওইখানে আপনার এই যে 70-80 বছর বয়সের যে যারা ব্যক্তি, তাদেরকে মানে তারা যে কষ্টের ভিতরে আছেন। কয়েকদিন আগে আপনার মনে থাকবে যে মাওলানা আবুল কালাম আজাদ, তাকে আপনার 2013 সালে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল এবং তিনি তখন মানে পলাতক ছিলেন। এবং এখন তিনি এসে আদালতের সামনে হাজির, আপনি এখনকার আইসিটির সামনে হাজির হয়েছেন, তাকে কিন্তু সাথে সাথে হাজির হওয়ার সাথে সাথে তাকে, যেহেতু তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং সে পলাতক ছিল, সাথে সাথে তাকে কারাগারে পাঠিয়ে দেওয়ার কথা। তো তাকে বলেছে, তার পক্ষ থেকে তার আইনজীবী বলেছে যে উনার বয়স 80 বছর, সুতরাং উনাকে মানে হাঁটাচলার মানে নিজে হাঁটাচলা করতে পারেন না, দুইজন তাকে সহযোগিতা করতে হয়। তাকে বলেছে যে আপনার জেলে যাওয়ার দরকার নেই, আপনি আপনার বাসায় থাকেন এবং আপনি অ্যাপিলের প্রস্তুতি। তাহলে পরে এই যে আপনি যাদের কথা বললাম, যে বিচারপতি খায়রুল হক তার বয়স 80 বছর, তারপরে এই যে নাট্য ব্যক্তিত্ব আসাদুজ্জামান তার বয়স 80 বছর, তৌফিক এলাহি চৌধুরী তার বয়স 80 বছর, অধ্যাপক আবুল বারকাত তার বয়স 70 বছর, এবং এরা প্রত্যেকেই আপনার ওখানে কারাগারে যে চিকিৎসা ব্যবস্থা, সেখানে ধরেন যে আপনি আপনার জ্বর সর্দি হলো প্যারাসিটামল, আপনার গ্যাসের ওষুধ কিংবা নাক কান গলার সমস্যা, এই মামুলি কিছু। কিন্তু আপনি যদি কোনো একটু জটিল হয়ে যায় পরিস্থিতি, কারণ আমি নিজেই আপনার এই ডিবি অফিসে এবং ইয়েতে আপনার এই কারাগারের মধ্যে গিয়ে, আমি যেদিন গ্রেপ্তার হলাম তার 1-2 দিন পর আমার ওয়াইফ আসলো। এখন আমি তার সাথে কিন্তু আমি বললাম যে আমি একটু আমার ওয়াইফের সাথে কথা বলতে চাই, তারা কোনোভাবেই আমি কথা বলতে পারলাম না। মানে আমার ওয়াইফকে যদি আমি না জানাই যে আমার এই ওষুধগুলো নিয়ে আসবে, তো সে কোত্থেকে নিয়ে আসবে? এবং যেদিন সে আমার সাথে দেখা করলো তার 15 দিন পরে আবার সে সাক্ষাতের সুযোগ পাবে। তাহলে এই যে এর ভিতরে আমার নাকে পলিপাস, আমার একটু ড্রপ দিতে হয়, হ্যাঁ, আমার কানে একটু ড্রপ দিতে হয়, তারপরে আমার একটা মানে সকালবেলা একটা এসেনশিয়াল ওষুধ আছে, রাতের বেলা একটা এসেনশিয়াল ওষুধ আছে। আমি তো প্রথম 7-8 দিন তো আমি মানে আমার কান একদম আমার বন্ধ হয়ে গেল। তারপরে আমি কিছু কয়েকদিন রাতে ঘুমাতে পারলাম। তো এই যে আপনার মানে এই যে আপনার চিকিৎসার যে অবস্থা, আপনার অন্যান্য বিষয়গুলো বাদ দিলাম, আরেকটা হচ্ছে যোগাযোগ, যে যোগাযোগের ব্যবস্থা এত খারাপ। এই যে কয়েকদিন আগে সাদ্দাম যে মানে ছাত্রলীগের যে সভাপতি, তার ওয়াইফ আর তার সন্তানকে হত্যা করার পরে নিজে আত্মহত্যা করল। এখন আপনার আমি যেটা বলছিলাম যে আমাদের এখানে কারা ব্যবস্থা, তারপরে দণ্ড, এগুলো সম্পর্কে আমাদের মানে দৃষ্টিভঙ্গি যথেষ্ট প্রসারিত। কারণ আমি নিজেও বিসিএস একাডেমিতে যখন ক্লাস নিয়েছি কিংবা পুলিশ স্টাফ কলেজে যখন ক্লাস নিয়েছি, উচ্চশিক্ষিত লোকদের জিজ্ঞেস করেছি
যে বাংলাদেশে মৃত্যুদণ্ড যদি বাতিল করে দিই, রদ করে দিই তাহলে সমস্যা আছে কোনো? সবাই বলেছে না, 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 না মৃত্যুদণ্ড বাতিল করা যাবে না। মৃত্যুদণ্ড বাতিল করলে অপরাধ বেড়ে যাবে। এই যে আমাদের যে একটা এবং আপনি যখন দেখবেন যে আমাদের যেকোনো অপরাধ হলে আমরা সাথে, সাথে বলি যে ফাঁসি দিয়ে দাও। তারপরে আমরা কারা ব্যবস্থাপনা মানে আমাদের কারাগার গুলো সম্পর্কে মানে একটা লোককে আপনি যখন কারাগারে পাঠাচ্ছেন, সে আন্ডার ট্রায়াল প্রিজনার হোক কিংবা কনভিক্টেড হোক, তখন কিন্তু তাকে যদি আপনি ভালো খাবার-দাবার দেন, আপনি তাকে আ আ মানে পড়াশোনার সুযোগ দেন, মানে বই খাতা যদি তার প্রয়োজন হয়, তারপরে আপনি যদি তাকে ইবাদত করার সুযোগ দেন, আপনি তাকে শরীরচর্চা করার সুযোগ দেন, মানে এগুলো দেয়াটা উচিত। তারপরেও আপনি তো আমাদের এখানে কোনো সুযোগ সুবিধা পর্যাপ্ত না। আপনি সব সুযোগ সুবিধা যদি দেনও তারপরেও কিন্তু একটা লোক যখন দিনের পর দিন তার মানে পরিবারের সদস্যদের সাথে তাদের সাক্ষাৎ নেই, তার মেয়েকে দেখতে পাচ্ছে না, তার ছেলেকে দেখতে পাচ্ছে না, তার ওয়াইফকে দেখতে পাচ্ছে না, বাইরের বিশ্বের সাথে তার কোনো যোগাযোগ নাই। হ্যাঁ? এরকম একটা অবস্থায় কিন্তু মেন্টালি কিন্তু একদম ক্রিপল হয়ে যায়। এবং এজন্য সারা পৃথিবীতে আপনার কারাগারকে কিন্তু এখন উৎসাহিত করা হয়। মানে একজন ব্যক্তিকে আপনি যখন তার বিরুদ্ধে কোনো অভিযোগ আসবে, হ্যাঁ? সে অপরাধ করলে তখন কিন্তু তাকে ১ম আপনার সুযোগ দেয়া হয় সংশোধন। আর দ্বিতীয়ত হচ্ছে তাকে মানে কারাগার হচ্ছে লাস্ট রেসোর্ট। সুতরাং আমাদের এখানে কারাগার যেটা আছে সেটা তো এইভাবে থাকাই উচিত না। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে যারা আন্ডার ট্রায়াল প্রিজনার, আপনার শত, শত প্রিজনার মিথ্যা মামলা। আপনি মিথ্যা মামলা দিয়ে একেকজন ৭ মাস, ৮ মাস, ৯ মাস, ১০ মাস, ১৪ মাস, ১৫ মাস। এই যে আপনার তৌফিক এলাহি চৌধুরী, তারপরে আপনার আসাদুজ্জামান নূর এরা তো প্রায় ১৪-১৫ মাস। এবং এই মামলাগুলো মিথ্যা মামলা। এবং ৮০ বছরের একেকটা লোক, ৮০ বছরের একটা লোক আপনি এ মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন তাকে আপনি বললেন যে তোমার কারাগারে যেতে হবে না, তুমি তোমার বাসায় থাকো। আর বাকিদের আপনি মিথ্যা মামলা দিয়ে কারাগারে আপনি এ এখন আপনার মামলা হওয়ার পরে, বিচার হওয়ার পরে যদি তারা খালাস পান, তাহলে পরে এই তারা যে কষ্টটা করলেন কিংবা এখন তো যে কেউ মারাও যেতে পারে। আমাদের কারাগারে এখন যে অবস্থা, যে আপনার নুরুল মজিদ হুমায়ুন তো মারা গেলেন। তারপর সাদ্দামের আরেকটা ঘটনা দেখলাম। এবং এরকম অনেক মানে যারা এই চিকিৎসার যে এত খারাপ অবস্থা এবং আপনি যেভাবে তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে এটা তো রীতিমতো একটা মানে এ মৃত্যু মানে একটা মৃত্যু উপত্যকা হয়ে গিয়েছে। সুতরাং এইটা আসলে আমরা মানে এই অন্তর্বর্তী সরকারের থেকে এইটা কিন্তু আমরা প্রত্যাশা করি। আর সবচেয়ে মর্মান্তিক যেটা আপনার সবচেয়ে মানে পড়েছে, আমি যেদিন ২৪ তারিখে আমার জামিন হলো, ২৮ তারিখে আমি আসলাম। এবং সেদিন ওই সন্ধ্যার সময় আপনার মানে ওদের কমিউনিকেশন সিস্টেম এত খারাপ যে আমাকে সকালে জানাতে পারে যে আপনার জামিন হয়েছে, আপনাকে না জামিন হয়েছে সেটা জানি। কিন্তু কবে ছাড়বে তারা কোন একটা কিছু কাউকে নিয়ে যাবে, কাউকে জামিন দিবে ০.৫ ঘন্টা আগে জানায়। একজন ব্যক্তি সে এতদিন ছিল তার ব্যাগেজ গোছাতে হবে, তার করতে হবে। ০.৫ ঘন্টা আগে জানায়। তারপরে ওখানে ২-৩ ঘন্টা বসায় রাখে। বসায় রাখার পরে আমার ফ্যামিলির যারা মেম্বার তারা সকাল থেকে এসে বসে আছে, তাদের কোনো কিছু জানানো হয়নি। যে তার জামিন হয়েছে, কখন ছাড়বো, কি ছাড়বো না। মানে এই যে আপনার এই যে অব্যবস্থাপনা এবং হয়রানি, এটার কোনো মা-বাপ নাই। তারপরে আমার কি করলো, ব্যাগ তল্লাশি করলো, সবকিছু তল্লাশি করে আমার ২ টো ডায়েরি, ওই ডায়েরিতে আমার স্মৃতিকথা লিখেছি, কিছু কবিতা লিখেছি, আমি কিছু ইম্পোর্টেন্ট নোটস লিখেছি, ওইটা রেখে দিল। হ্যাঁ? এখন আমি তো ওইটা মানে ওই ডায়েরি দুটো উদ্ধার করার জন্য আমাকে এখন চিঠি লিখে বিভিন্ন জায়গায় চেষ্টা তদবির করতে হবে। এবং আমি পরে দেখলাম যে আমাদের এখানে তো ডায়েরি অনেকেই লিখেছেন। বঙ্গবন্ধুর ৩ টা বই। আপনার অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা এবং আমার দেখা নয়াচি। ৩ টাই তো কারাগারে বসে লেখা। জওহরলাল নেহেরু, উনি যে আপনার গ্লিম্পসেস অফ দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি কারাগারে বসে লিখেছেন। তারপরে আপনার নেলসন ম্যান্ডেলা, তার যে জেলখানা থেকে লেখা এবং এরকম অসংখ্য বই আছে। এখন আমি মানে নেলসন ম্যান্ডেলা, বঙ্গবন্ধু, তারপরে নেহেরু এরা তো অনেক বড় মাপের মানুষ এবং পন্ডিত। আমি সামান্য একজন অধ্যাপক। লেখালেখি করি, আমার বইও আছে, পত্রিকাতেও লিখি। কিন্তু আমার ডায়েরি তো তা রেখে দিতে পারে না। হ্যাঁ? এখন এই ইউনূস সরকারের সময়ে আমার ডায়েরি লেখার স্বাধীনতাও নেই। আমি যে একটা কারাবন্দী অবস্থায় আমি যে আমার চিন্তা ভাবনা, আমার যে কিছু আমি প্রকাশ করলাম, আমি লিখে রাখলাম, সেটাও তারা মানে কেড়ে নিয়ে গেল। মানে এইটা কেমন বাংলাদেশ? ইয়ে শাহরিয়ার কবিরের সাথে দেখা দেখা হয়েছে? শাহরিয়ার কবির? শাহরিয়ার কবির ভাইয়ের সাথে আমার একদিন মানে উনারা
ছিলেন তো স্পেশাল জেলে, আমরা ছিলাম আরেকটা ভবন। তো শাহরিয়ার কবিরের সাথে আমার একদিন দেখা হয়েছে, ওনার স্বাস্থ্য তো ভেঙে পড়ছে। আর ওনার সাথে একদিন ওই আপনার যখন আমি জেল গেটে আমার ওয়াইফ এসেছিল দেখা করার জন্য, ওনাদের আবার ভার্চুয়াল কোর্ট, মানে আগে তো ওই যে আপনার কোনো কোনো সময় আপনার সরাসরি আদালতে নিয়ে যায়, আর কখনো কখনো ভার্চুয়াল কোর্ট যেটা মানে ওই আদালতের ওই কারাগারের যেটা আপনার গেটে গেটে ওদের যে অফিস, এই অফিসে ওখানে কোর্টের যেদিন হিয়ারিং থাকে ওখানে একটা আপনার বড় একটা মনিটর আছে, ওখানে আপনার সংযুক্ত করে যারা মানে ওই মামলার যারা আসামি অভিযুক্ত তাদেরকে ওখানে নিয়ে বসায়, হিয়ারিংটা হয়, তারপরে আবার যার যার মানে কক্ষে মানে স্পেশাল জেল কিংবা চম্পাকুলি কিংবা ধানসিঁড়ি যেটাই হোক সেখানে গিয়ে দিয়ে আসে। হ্যাঁ, ওই দিন আমার দেখা হয়েছিল, আর দু একটু কথা হয়েছিল, আর কিছু না। এমনি সাধারণ বন্দী যারা রাজনৈতিক কারণে ছাত্রলীগের ছেলে মেয়ে ওদের সাথে কথা হতো? না, আমরা আসলে আমাদের যে ভবনটা ছিল চারদিক দিয়ে আপনার একটু বাগানের মতো আছে, আর চারদিক দিয়ে দেয়াল দেওয়া, ওইটার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। তবে সেলগুলোর অবস্থা খুবই খারাপ। আমাদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তিনি এসেছিলেন, তাকে মব করে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে কি সমস্ত সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিযোগ। তো তিনি যে সেলের কথা বললেন ওই আপনার 15, 20, 25 জন, মানে তারা মাদকাসক্ত। ওখানে আসলে যেটা হয়েছে যে আছে অনেক খারাপও ইয়ে আছে। আর আপনি মাদকাসক্ত হোক কিংবা আপনার আহ, আহ, একদম ভবঘুরে হোক কিংবা ছিনতাইকারী হোক, আপনি তো সংশোধন করতে চাইবেন, কারণ সারা পৃথিবীতে এখন যে আপনার ফিলসফি অফ পানিশমেন্ট এবং ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের যে পুরো ব্যবস্থা, যেমন তার যে অস্ট্রেলিয়াতে philosophy কোনো কারাগারের নাম বদলে কিন্তু কারাগার না, এসব হচ্ছে কারেকশন সেন্টার, সবগুলোর তারা নাম সেটা কারেকশন বলেও, সেন্টার। তারা লিখে রাখে সুন্দর করে, কারাগারে লিখেও রাখে যে আমরা মানে সংশোধন করব, আমরা সবাই মিলে মিলেমিশে থাকবো, কিন্তু ওইটা ওই মানে কাগজে লেখাই শুধু, কিন্তু ভেতরের অবস্থা খুবই খারাপ। মানে এটার যে খাবার দাবার, এটার যে পরিবেশ, মানে আপনি আমি যেহেতু ক্রিমিনোলজি পড়াই, আপনাকে মানে খুব ইন্টারেস্টিং একটা বিষয় শেয়ার করতে পারি যে আপনার 1990 সালে আপনার ইউকের মতো জায়গাতে ওখানে একটা কম ওরা করেছিল যে কারাগারের কি অবস্থা সেটা জানার জন্য একটা হোয়াইট পেপার করেছিল। হ্যাঁ, হোয়াইট পেপারের আপনার একটা জায়গায় লেখা ছিল যে প্রিজন ইজ অ্যান প্রিজন ইজ ইম্পর্টেন্ট ইনস্ট্রুমেন্ট অর ইনস্ট্রুমেন্ট টু মেক ব্যাড পিপল ওর্স। মানে এটার ভাষ্যটা হচ্ছে এরকম যে আপনি কারাগার হচ্ছে এমন একটা জায়গা যেখানে খারাপ লোক আরো খারাপ হয়, মানে মানে একটা অপরাধী আরো মানে বড় অপরাধীতে পরিণত হয়। কারাগারের ভিতরে আপনার যে মানে যে ব্যবস্থা, আপনি যেখানে সংশোধন হওয়ার কথা সেখানে কিন্তু সংশোধন হয় না, বরং আপনার ওই একটা ছোট অপরাধী আর বড় অপরাধীতে পরিণত হয়। মানে অধিকাংশ ক্ষেত্রে এটা সত্যি, এবং সেইটার জন্য মানে একটা কারাগারের ভিতরে সারা পৃথিবীতে তো আপনার ধরেন কয়েকশো বছর ধরে আপনার শাস্তির প্রধান যে ইনস্ট্রুমেন্ট সেটা হচ্ছে কারাগার, এবং সেই কারাগারগুলোতে সারা পৃথিবীতেই দেখা গিয়েছে যে ওভার ক্রাউডিং, মানে মানে কারাগারের ধারণ ক্ষমতা 3000, 10,000 মানুষ সেখানে বসবাস করে। কারাগারের যে খাবার দাবার, কারাগারের যে থাকার ব্যবস্থা, কারাগারের যে যোগাযোগ ব্যবস্থা, মানসিক, তারপরে কারাগারে থাকলে মানুষের উপর যে মেন্টাল প্রেশার হয়, হ্যাঁ, এই সমস্ত কারণে এখন সারা পৃথিবীতে সভ্য গণতান্ত্রিক দেশে কারাগারকে কিন্তু উৎসাহিত করা হচ্ছে। বলা হচ্ছে যে একদম নটোরিয়াস ক্রিমিনাল যান, এবং এটা শাস্তির হচ্ছে একদম ইট শুড বি ইউজড অ্যাজ এ লাস্ট রেজোর্ট। আপনাকে প্রথমেই একজন মানে অপরাধ করলে আপনি তাকে শাস্তি দেবেন না কিংবা তাকে কারাগারে নিয়ে যাবেন, ধাপে ধাপে বিভিন্ন পর্যায়ে অতিক্রম করে। যাকে সেটা আসলে অন্য জিনিস, মানে প্রিজন সিস্টেম, ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, ক্রিমিনোলজি, ফিলোসফি, মানে এইটা বাংলাদেশ এটা অনেক থেকে অনেক দূরে। আপনি দেখবেন যে বাংলাদেশের ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, এটার যে মূল আইনগুলো, পেনাল কোড 1860, সিআরপিসি মানে ক্রিমিনাল প্রসিডিউর কোড 1898, তারপর পুলিশ অ্যাক্ট 1861, সব ওই ব্রিটিশ আমলে করা। আপনার এই আইন প্রতিষ্ঠান সবকিছু, এবং তাদের ফিলোসফিটাও ছিল তখন, মূল ফিলোসফি ছিল যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের যে একটা একটা সমাজের ভিতরে যে অপরাধ থাকে, একটা সমাজের ভিতরে যে সন্ত্রাস থাকে, একটা সমাজের ভিতরে যে সমস্ত অপরাধ বিষয়ক সমস্যা থাকে সেটা সমাধান করার জন্য আপনার যে যে মানে সমাধানটা সেটা বলেছে পানিশমেন্ট। পানিশমেন্ট
যারা অপরাধ করে, যারা সন্ত্রাস করে, যারা জঙ্গি তাদেরকে পানিশমেন্ট দিয়ে আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন। তো এখনকার পৃথিবীতে কিন্তু সেটা বলে না। শুধুমাত্র পানিশমেন্ট দিয়ে না, আপনার পানিশমেন্টের সাথে সাথে কারেকশন, পানিশমেন্টের সাথে সাথে ট্রিটমেন্ট। কারণ আপনি ধরেন যে একটা লোক যে বেকারত্বের কারণে অপরাধ করছে, তাকে যদি আপনি মানে বেকারত্বের কারণে যদি কেউ চুরি ডাকাতি করে, আপনি তাকে ২ বছর কারাদণ্ড দিয়ে তাকে কারাগারে পাঠিয়ে দিলেন। সে তো কারাগার থেকে বেরিয়ে আবার অপরাধ করবে। সুতরাং এই যে যাকে আপনি পানিশমেন্ট দিলেন তাকে একটা চাকরি দিতে হবে। সে চাকরি দিলে কিন্তু আর অপরাধটা করবে না। সুতরাং কখনো কখনো যে আপনার যে অপরাধের রুট কজটা কি, সেটা কি তার শারীরিক কোনো সমস্যা, সেটা মানসিক কোনো সমস্যা, নাকি তার অর্থনৈতিক সমস্যা, সেইটাকে আইডেন্টিফাই করে আপনাকে সেটা সমাধান করতে হবে। এখন আমরা তো বাংলাদেশে সব